হুম। জি স্যার। আচ্ছা স্যার, আপনি স্ক্রিন শেয়ারটা একটু অফ করে দেন। আচ্ছা, আমাকে দেখা গেলে একটু বলবেন। জি স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, এখন কিছু দেখা যাচ্ছে? জি স্যার, জি স্যার, দেখা যাচ্ছে স্যার। বেলোডোনার টনসিল দেখতে পাচ্ছেন? জি স্যার, জি স্যার। ধন্যবাদ স্যার। চমৎকারভাবে স্যার এখানে কি দেখা যাচ্ছে স্যার? কেউ কথা বলবেন। স্যার দেখা যাচ্ছে স্যার, এটা পাকা, পাকা মনে হচ্ছে পুঁজ হয়েছে স্যার। আচ্ছা, এখানে দেখেন ফার্স্ট যে পিকচার এখানে দেখা হচ্ছে, আমার এখানে মুখগহ্বরের মধ্যে ৪ টা জিনিস এখানে ইন্ডিকেট করে দেখানো হয়েছে। সেটা হচ্ছে একটা পেশেন্ট যখন হা করবে, উপরে যে আপার প্যালেট যেটা সেটা হচ্ছে সফট প্যালেট বলি, হ্যাঁ? আর নিচে যেটা সেটা আমরা এখন তো দেখতে পাচ্ছি সেটা টাং, হ্যাঁ? এখন দেখেন সেখানে লেখা আছে এই সফট প্যালেটের সাথে একটু অর্ধনমিত একটু সুচালো আকৃতির যেটা জিনিস পাওয়া যায় এটা হচ্ছে ইভুলা, ঠিক আছে? জি স্যার। তো এই ইভুলার হচ্ছে দুই পাশে ২টা গ্ল্যান্ড আছে। এই গ্ল্যান্ডের নাম হচ্ছে টনসিল, ঠিক আছে? এই টনসিল যখন ইনফ্লামেটেড হয়ে যায়, অর্থাৎ টেপ্টোকক্কাস বিটা হেমালাইটিক এই দ্বারা যখন টেপ্টোকক্কাস ভাইরাস দ্বারা যখন অ্যাটাক যখন হয়ে যায়, তখন কি হয়? এটা ইনফ্লামেটেড হয়ে এইরকম কি হয়ে যায়, সোয়েলিং হয়ে যায়। প্রথমে কি হয়, ফুলে যায়, টেন্ডারনেস হয়ে যায়, রেডনেস হয়ে যায়। দেখেন এখানে কি কি হচ্ছে, প্রথমে সোয়েলিং হয়েছে, তার পরবর্তীতে কি হয়েছে, টেন্ডারনেস হয়েছে, তার পরবর্তীতে কি হয়েছে, রেডনেস হয়েছে, তার পরবর্তীতে সেটা হচ্ছে এই যে কন্ডিশন যখন থাকবে এবং সেই সাথে সেটা কি হবে, পেইনফুল হবে। তাহলে দেখুন তো, আমরা যখন বেলডানা যখন পড়েছিলাম নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সেখানে কি দেখেছিলাম, বেলডানার পেশেন্টের যে জায়গাটা হবে সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে সেই জায়গাটা লাল থাকবে। রেডনেস আছে দেখেন তো, লাল আছে? জি স্যার, জি স্যার, কেউ কথা বলুন। জি স্যার, লাল আছে স্যার। আচ্ছা, লাল আছে দেখেন, এই যে আগেরটা যেরকম ছিল তার চাইতে এটা দেখেন ফুলে গেছে, ফুলা থাকবে। না স্যার। আচ্ছা, আগেরটা চাইতে এটা ফোলা আছে, হ্যাঁ? আপনারা ভালো করে লক্ষ্য করুন, দেখেন আগেরটা দেখেন এটা ফোলা ছিল না, কিন্তু পরেরটা দেখেন ফুলে গেছে, লাল হয়েছে, ফুলে গেছে, ঠিক আছে? একটা ব্যাপার স্যাপারে এখানে গুরুত্ব দেন। এবং এই পেশেন্টটার কি থাকবে, গলা ব্যথা থাকবে। কি থাকবে? গলা ব্যথা থাকবে। পেশেন্ট এসে যখন বলবে যে আমার পেশেন্ট, সাধারণত গ্রামের লোকজন যে বলবে টনসিল হয়েছে, হ্যাঁ আমার বাচ্চার টনসিল হয়েছে। আসলে টনসিল কোনো অসুখ না, টনসিল হলো ইভুলার পাশে ২টা গ্ল্যান্ড থাকে, এই ২টা গ্ল্যান্ডকে আমরা বলি টনসিল। এটা যখন টেপ্টোকক্কাস ভাইরাস দ্বারা যখন আক্রান্ত যখন হয় তখন সেটা ইনফ্লামেটেড হয়ে যায়, সোয়েলিং হয়ে যায় এবং টেন্ডারনেস হয়ে যায়। তখন এটাকে আমরা বলি টনসিলাইটিস, ঠিক আছে? এই রোগের নাম হচ্ছে টনসিলাইটিস। তো এরকম পেশেন্টের ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে যদি গলা ব্যথা যদি থাকে টনসিলাইটিসের ক্ষেত্রে, সেখানে প্রথমেই বেলোডোনার কথা মনে করতে হবে, ঠিক আছে? এখন দেখুন সেইটা কি হয়েছে, এইটার পরবর্তীতে টনসিলাইটিস কি হয়েছে, ফুলে, এটার পরবর্তীতে দেখেন ফুলে পেকে গেছে, এরকম সাদা সাদা হয়ে গেছে। তখন প্রাথমিক অবস্থায় যদি গলা ব্যথা যদি থাকে, প্রথমে আপনি বেলোডোনা দিবেন, কিন্তু তার পরবর্তী এটা বেলোডোনাতে শেষ হবে না, এটার জন্য পরবর্তী মেডিসিন গুলো লাগবে। পরবর্তী মেডিসিন গুলো কি লাগতে পারে, এখানে গুরুত্বপূর্ণ মেডিসিন গুলো আমাদের যেটা আছে সেটা হচ্ছে হিপারসালভ আছে। হিপারসালভ একটু ভেবেচিন্তে প্রয়োগ করবেন। টনসিলাইটিস এর অধিকাংশ পেশেন্ট হচ্ছে সিফিলিটিক মায়াজমের হয়, আর এই জায়গাতে পেশেন্টের ক্ষেত্রে অধিকাংশই মানে সিফিলিটিক মায়াজমের রাজা আমাদের মেডিসিন মার্কসল এখানে অনেক বেশি ব্যবহৃত হয়। এই পেশেন্টের মানে
এতে জিহ্বাতে আপনি দাঁতের প্রিন্ট পাবেন, অর্থাৎ দাঁতের হচ্ছে চিহ্ন পাবেন, এবং সেই সাথে এই পেশেন্টদের মুখ থেকে দুর্গন্ধযুক্ত লালা নিঃসরিত হয়। এটা আপনি দেখলে বুঝবেন, এবং এই পেশেন্টটা হচ্ছে উভকাতর হয়ে যায়, অল্পতে ঠান্ডা লাগে। এই পেশেন্টদের ক্ষেত্রে আপনি বেলাডোনার পরবর্তী মেডিসিন মার্কসল লাগে। ঠিক আছে? আবার অনেকের ক্ষেত্রে কি হবে, এই জায়গাতে পেশেন্টের এইটা দেখা যাচ্ছে কি হয়েছে, ফুলে শক্ত হয়ে গেছে, এবং সেই পেশেন্টটা দেখা যাচ্ছে যে কেমন মানে একটু হাবাবোবা, কম বুদ্ধি সম্পন্ন এরকম পেশেন্ট যদি পান, অনেক সময় ব্যারাইটা কার্ভ লাগে। ঠিক আছে? তবে এটা ব্যারাইটা কার্ভের লক্ষণের সাথে যদি মিলে যায়, ব্যারাইটা কার্ভ দিতে পারবেন। ঠিক আছে? আর এখানে আমাদের যে কম্পারেটিভ মেডিকা, এখানে দেখেন বলা হচ্ছিল যে লাইকোপোডিয়ামের ক্ষেত্রে কি হবে, প্রথমে ডান পাশ আক্রান্ত হবে। প্রাথমিক পর্যায়ে যদি আসে, আপনি হা করতে বলবেন, জিহ্বা বাহিরে নিয়ে আসতে বলবেন, তাহলে আপনি সেম যেরকম আছে এরকম ভাবে দেখতে পাবেন। তো ওই যে সেই ক্ষেত্রে আপনি যদি দেখেন শুধুমাত্র ডান পাশটাই আক্রান্ত হয়েছে, তাহলে যদি গলা ব্যথা যদি থাকে, প্রথমে বেলাডোনা দিয়ে পরে লাইকোপোডিয়াম দিয়ে দিবেন। ঠিক আছে? লাইকোপোডিয়াম দিয়ে দিলে তাহলে দেখা যাচ্ছে ওই জায়গা থেকে স্টপ হয়ে যাবে, ওই জায়গা থেকে ভালো হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছেন কি? স্যার আবার আবার আচ্ছা, কোন জায়গাটা বুঝতে পারেননি বলুন, কারো যদি বুঝতে সমস্যা থাকে এতটুকু বলুন। কথাটাই লাস্টের কথা আবার একটু বলেন যে বেলাডোনা লাইকোপোডিয়ামের কথাটা। আচ্ছা, বেলাডোনার আমরা জানি রোগ আক্রমণ কোন দিকে, ডান পাশে। ঠিক আছে না? জি আমাকে শোনা যাচ্ছে স্যার? জি স্যার জি স্যার জি স্যার। আচ্ছা, আপনার কাছে যখন পেশেন্ট আসবে, আসার পরবর্তীতে পেশেন্টকে হা করতে বলবেন, হা করার পরবর্তীতে বলবেন জিহ্বাটা যত দূর সম্ভব বাইরে বের করো। যখন বাইরে বের করো, বড় করে বের করতে বলবেন। ছোট বাচ্চা সাধারণত বেশি এফেক্টেড হয় এরকম ক্ষেত্রে। তো ছোট বাচ্চাকে বলবো, বাবা তুমি বেশি বড় করে জিহ্বা বের করো। করতে চাইবে না, বলতে হবে দেখো তো তোমারটা বড় না আমারটা বড়। ঠিক আছে? কৌশল করতে হবে। তখন ছোট বাচ্চারা স্বভাব সুলতে, আপনি যখন জিহ্বা বের করবেন বলবে না আমারটা বড়, ও কিন্তু জিহ্বা বের করবে, আপনাকে সেই চান্সে দেখতে হবে। সেই সময় দেখে আপনি দেখেন যদি শুধুমাত্র ডান পাশেরটাই ফুলে গেছে, টনসিল তো দুই পাশে দুইটা, তাই না? যদি দেখেন ডান পাশেরটাই ফুলে গেছে, অথবা দেখতেছেন ডান পাশেরটা বেশি ফুলেছে বা সেখানে পুঁজ জন্মাইছে কিন্তু বাম পাশেরটা কম ফুলেছে, তাহলে এখানে ধরে নিতে হবে যেহেতু ডান পাশে বেশি ফুলেছে এবং বাম পাশে কম, অথবা বাম পাশটা ফুলে নাই, তাহলে আপনাকে ধরে নিতে হবে যে রোগটা ডান পাশ থেকে আক্রমণ করেছে। তখন আপনার মাথার মধ্যে লাইকোপোডিয়াম নিয়ে আসতে পারেন। ঠিক আছে? লাইকোপোডিয়াম দেবার আগে আপনি ওই পেশেন্টার প্রথম যে বিষয়টা দেখবেন সেটা হচ্ছে সেখানে ব্যথা আছে কিনা, ফোলা আছে কিনা, এরকম ভাবগুলো সাধারণত থাকে। সেক্ষেত্রে বেলোডোনা দিলেই সাধারণত কাভার হয়ে যায় অনেক ক্ষেত্রে। যদি না হয়ে যায় তবে সেই ক্ষেত্রে পরে আপনি লাইকোপোডিয়াম ব্যবস্থা করতে পারেন। ঠিক আছে? তবে লাইকোপোডিয়ামের অ্যানাদার লক্ষণগুলো মিলিয়ে নেবেন সাথে। সালাউদ্দিন স্যার, এবার বুঝতে পারছেন? জি জি স্যার। আচ্ছা, তাইলে হচ্ছে আমরা আরেক জায়গাতে চলে যাই, সেটা হচ্ছে আহ, আচ্ছা, এই যে বেলোডোনা চক্ষু দেখতে পাচ্ছেন, জি স্যার দেখা যাচ্ছে। এটা হলো বেলাডোনা। হ্যাঁ, এই যে বেলাডোনার মানে পেশেন্টের চোখ এইরকম হবে। এইটা হচ্ছে কখন হবে, যখন বাচ্চাদের যদি গায়ে যদি জ্বর যদি আসে সেই ক্ষেত্রেও চোখ লাল লাল হতে পারে, অথবা দেখা যাচ্ছে যে এই যে বর্তমান আমাদের যে এই যে ফাগুন মাস চলে এসেছে, বসন্ত, এই বসন্তের হাওয়াতে দেখেন ধূলিকণার পরিমাণটা বেশি। এই ধূলিকণা বা বিভিন্ন মানে জীবাণু চোখে যখন যাবে, তখন বা পোকামাকড় পড়েছে, পর ফলে চোখটা মানে কি করছে, আমাদের এলাকার ভাষায় বলে চোখ ডলা বলে, বা ঘর্ষণ করেছে, যার ফলে চোখটা রক্তবর্ণ লাল হয়ে যাবে। ঠিক আছে? এটাকে বলা হয় কনজাংটিভাইটিস। ঠিক আছে? জি স্যার। কনজাংটিভাইটিস নামে একটা রোগ। অর্থাৎ আমাদের যেটা চোখের যেটা স্ক্লেরা, সাদা যেটা অংশ, এটাকে বলা হয় কনজাইটিভাইটিস। হ্যাঁ, কনজাইটিভা বলা হয়, এটাকে বলা হয় কনজাইটিভা বলা হয়।
এই অংশটাকে। এটা যখন ইনফ্লামেটেড যখন হয়ে যাবে, যখন এখানে জীবাণু দ্বারা যখন আক্রান্ত যখন হয়ে যাবে, তখন এটা ফুলে যাবে, লাল হবে, স্পর্শকাতর থাকবে, জ্বালা থাকবে, গরম থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে বেলাডোনার অন্যতম প্রধান একটা ক্ষেত্র। এখন বর্তমানে অনেক পেশেন্ট আপনি পাবেন, একটু অন্তর্চক্ষু খুলিয়া দেখিলে এখানে আপনি বেলাডোনা দিয়ে আপনি দেখবেন যে কি বলবো, সমুদ্র পার করে দিয়েছেন। ঠিক আছে, বেলাডোনার কথা যখন মনে যখন থাকবে, তখন আর আপনাকে এটা নিয়ে ভাবতে হবে। আমি এই ক্ষেত্রে, এইরকম ক্ষেত্রে কি করি এখন আপনাদেরকে যেটা বলি সেটা হচ্ছে, এরকম পেশেন্টের ক্ষেত্রে সাধারণত আমি তাকে বেলাডোনা খেতে দিই এবং এক্সটার্নাল ইউজের জন্য সালফার ড্রপ বানিয়ে দিই। আমি সালফার ড্রপ বানিয়ে দিই, 1 ফোঁটা 1 ফোঁটা করে 2 চোখেই দিবে, দিনে 2 বার, এবং বেলাডোনা বানিয়ে দিব এবং সেটা কিছু সময় পর পর খাবে। 2 ঘন্টা অথবা 3 ঘন্টা ডিউরেশন পর পর বেলাডোনা খেতে দিবে। ইনশাল্লাহ আল্লাহর রহমতে 2 দিনের মধ্যেই এই কনজাংটিভাইটিস ভালো হয়ে যায়। স্যার স্যার জি, বলুন বলুন। মেডিসিন সরাসরি চোখে দিয়ে দেবে স্যার? মেডিসিন সরাসরি চোখে কেন দিবে? মেডিসিন তো সরাসরি খাওয়ারই নিয়ম নাই, মেডিসিন সরাসরি চোখে দিবে কেন? না, সেটাই জিজ্ঞাসা করছি স্যার। মানে ওটা সাথে মিক্সার করে তারপরে। এটা ডায়ালেটেড করতে হবে, ডায়ালেটেড করে ডিস্টিল ওয়াটারে সুন্দরভাবে দিতে হবে। জি স্যার। ঠিক আছে, জি স্যার। ডিস্টিল ওয়াটারে আমাদের যেটা, আমি সাধারণত 20 নাম্বার গ্লোবিউলস মেডিসিন গুলো সংরক্ষণ করে রাখি, সেখান থেকে আমি সাধারণত 10 মিলির বোতল ব্যবহার করি। 10 মিলির বোতলে 1-2 দানা আপনার হচ্ছে এই মেডিসিনের যে গ্লোবিউলস হয় সেটা দিয়ে দিব। এটা যখন গলে যাবে তখন পেশেন্টটা দেবার আগে হালকা একটু ঝাঁকিয়ে নিয়ে 1 ফোঁটা 1 ফোঁটা করে 2 চোখে দিয়ে দিব। গুরুমুখী বিদ্যা শিখিয়ে দিলাম। জি স্যার, ধন্যবাদ। ঠিক আছে, তবে এরকম ক্ষেত্রে সাধারণত লো পটেন্সির সালফার ব্যবহার করে থাকি। এখন লো পটেন্সি বলতে কেউ 3x 2x বা 12x 30 এসব ভাবলে সমস্যা, আমি সাধারণত 200 ব্যবহার করি। ঠিক আছে, স্যার, সালাউদ্দিন স্যার। জি স্যার, জি স্যার। স্যার, তাহলে আমরা মনে হয় কিছুটা হলে বুঝতে পারলাম। আমি একটু স্ক্রিনটা স্টপ করে দিলাম। জি স্যার, ঠিক আছে, জি স্যার। তাহলে আমি কিন্তু এখানে 2টা কেস প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আশা রাখা যায় এই 2টা জায়গাতে আপনারা মানে সহসায় ফেল হবেন না। ঠিক আছে, জি স্যার, তবে এই টেপটোকক্কাস ভাইরাস দ্বারা আক্রান্ত যে পেশেন্ট গুলো যাদের টনসিলাইটিস হয়, এটা এই অসুখটা অনেকটা বন্ধুর মতো, সহসায় যেতে চায় না, বারবার এফেক্টেড হয়, বারবার পেশেন্ট ফিরে আসে। আপনাকে দেখে শুনে যত্ন সহকারে এটা ট্রিটমেন্ট করতে হবে। বুঝতে পেরেছেন? জি স্যার, জি স্যার। যদি আর কারো যদি বিশেষ কিছু বলার যদি থাকে তাহলে বলতে পারেন। বেলোডোনার অনেক কেস আছে, সারাদিন চেম্বারে বসে থাকলে যতগুলো পেশেন্ট আসবে তার মধ্যে দেখা যাচ্ছে যে যদি ছোট বাচ্চা যদি বেশি যদি আসে, তাহলে দেবে যতগুলো ছোট বাচ্চা আসবে তার মোটামুটি 80% বেলোডোনার পেশেন্ট। হ্যাঁ, হ্যালো। হেলেনা ম্যাম বলেন। জি, শুনছি। আমার বোনের বাচ্চা, এর বয়স হইছে 1 বছর চলে। এই বাচ্চার ওই শিশু ডায়রিয়া হয়েছে স্যার। কি হয়েছে? শিশু ডায়রিয়া স্যার, কলেরা। শিশু? তো হ্যাঁ, কি হয়েছে? পরে এ প্রথমে আমার কাছে কোনো প্রশ্ন করে নাই, জিজ্ঞাসা করে নাই। পরে ডক্টর দেখাইছে, লাইন দেওয়াটার পরে মোটামুটি একটু সুস্থ হয়েছে, পরে বাসায় নিয়ে আসছে। তবে এ তো দুধ খায়, বাচ্চা তো এ দুধ পড়ে, মানে যা খায় সেটাই ছাঁকড়া ছাঁকড়া পড়ে, আর বমিও বন্ধ হয় না। এরপরে আমি চাই না বলছি স্যার, চায়নার লক্ষণ মেলছে, পরে চাই না বলছিল স্যার। চায়নার কি কি লক্ষণ পেলেন একটু বলুন, আমরাও শুনি।
সালাউদ্দিন স্যার আপনি মিউট করুন। স্যার বাচ্চা আবার ওই ছাকরা ছাকরা পড়ে, ডোগা ডোগা পড়ে, আর এর হাত ছাকরা ছাকরা কি ডোগা ডোগা কি একটু বুঝিয়ে মানে বলেন, চলিত ভাষায় বুঝিয়ে বলেন। দুধ খাইলে দুধ, তার দুধই পড়ে, মানে ছাকরানো ছাকরানো আচ্ছা, ভাবে পড়ে এরকমের। হুম, বমি তারপরে? আছে, বাথরুম আচ্ছা, আপনার বাথরুম করে সবুজ, আহ তারপর যে খাবার খায় ওটা হজম হয় না, ওই রকমেরই খাবারই পড়ে। আর জি, আর একটা হয়েছে, মানে তিনটে রং বলছে, পিত্ত কালারের একটা, আহ ঘোলাটে একটা, এরকমের তিনটে রং বলছে বাথরুমের। তারপর হাত, হুম, কান এগুলো ঠান্ডা, নাক কান এগুলো ঠান্ডা, মানে এইসব মিলাইয়া দেখছি স্যার চাই না, আমি তো বেলাডোনা তো পাই নাই, পরে তো এই ওষুধই দিলাম। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আপনি চায়না দিয়েছেন, এজন্য আপনাকে ধন্যবাদ। বিষয়টা হলো, আমি আপনাকে যেটা বলি, এখন গুরুত্ব সহকারে কথাটা শোনেন। সেটা হচ্ছে, বমি হোক আর পায়খানাই হোক, এটা শরীর থেকে গুরুত্বপূর্ণ জিনিস বাইর হয়ে যাচ্ছে। তো গুরুত্বপূর্ণ জিনিস যখন বাইর হয়ে যাবে, ভাইটাল কোনো জিনিস যদি শরীর থেকে বাইর হয়ে যায়, তাহলে চায়না দিলে অবশ্যই কাজ করবে। এটা প্রথম কথা, প্রথম শর্ত যেটা বলি চায়নার ক্ষেত্রে মাথায় রাখবেন। আর দ্বিতীয় ব্যাপার স্যাপার যেটা হলো, চায়নার পেশেন্ট গুলো দুর্বল হয়ে পড়ে। হ্যাঁ, আর একটা ব্যাপার আপনি গুরুত্বপূর্ণ যেটা বলেছেন, সেটা হচ্ছে যা খাচ্ছে সেটা হচ্ছে চলিত ভাষায় হচ্ছে অপ্রাচ্য হিসেবে বাইর হয়ে যাচ্ছে। অর্থাৎ যদি তাকে দুধ খাওয়ানো হয়, সে দুধটাই দেখা যাচ্ছে যে এরকম কোনো ডাইজেস্ট না হয় হুবহু দুধের মতো বাইর হয়ে আসবে। এটা শিশুদের ক্ষেত্রে। শিশু বাদ দিয়ে যদি অ্যানাদার কেউ যদি কোনো পেশেন্ট যদি হয়, তাহলে বমির সাথে ভুক্ত খাদ্যদ্রব্য হচ্ছে, মানে কি বলবো, ডাইজেস্ট হয়নি এরকম ভাবে, অর্থাৎ অপ্রাচ্য হিসেবে বাইর হয়ে আসবে। এটা হচ্ছে চায়নার পেশেন্টের বমি। হ্যাঁ, তা আপনার পেশেন্টটা ভালো হয়ে যাবে আশা রাখছি। তবে গুরুত্বপূর্ণ মেসেজটা হলো এরকম, মানে শিশু ডায়রিয়া এরকম ক্ষেত্রে শিশুর পেট দেখতে হয়। হ্যাঁ, পেটে দুই পাশে চাপ দিয়ে দেখতে হয়। যদি চাপ দিলে পেটটা যদি শিশু যদি শক্ত করে, যদি শক্ত করে তাহলে বুঝতে হবে শিশুর পেটে ব্যথা করছে। ঠিক আছে? শিশু তো শিশুর আমার পেটে ঘরে ব্যথা। নাই, এ ঢাকায় আছে স্যার। আর এর আম্মু আচ্ছা, আমি ই আমি করে আমি মেডিসিন দিচ্ছি, দুর্বলও আছে না, স্যার আপনি বাচ্চা। দিয়েছেন, আপনাকে যা বলেছে আপনি ভালো করেছেন, দিয়েছেন, সাহস করে জি স্যার। দিয়েছেন, ভালো করেছেন। আপনার বাচ্চা ভালো থাকবে। তা আমি যেটা বলছি সেটা একটু খেয়াল রাখবেন। আপনার কাছে, আপনি ফোনে শুনে এটা দিয়েছেন, কিন্তু আপনার কাছে যখন রুগী আসবে, আপনি পেশেন্টটাকে তো আগে দেখতে হবে, তাই না? পেশেন্টের পেটে আপনি হাত দিয়ে দুই পাশে চাপ দিয়ে দেখবেন, আঙ্গুল দিয়ে ধরে চাপ দিয়ে দেখবেন। পেশেন্টটা এমনিতে পেট যখন শক্ত করবে, কুন্থন দিবে বা কেঁদে উঠবে, তখন বুঝতে হবে যে না, ওর ঝামেলা হয়েছে। এরকম ক্ষেত্রে আমি, আমার সর্বপ্রথম মেডিসিন হচ্ছে নাক্সভ্যাম। ঠিক আছে? আমি সর্বপ্রথম মেডিসিন দিয়ে থাকি নাক্সভ্যাম। এখন এরকম শিশু ডায়রিয়ার কয়েক রকম সিমটম গুলো থাকে। আপনি মিউট করুন, আপনি শুনুন, আপনার বলার কিছু থাকলে পরে বলবেন। এরকম পেশেন্ট গুলো সাধারণত যে ঝামেলাগুলো থাকে, সেটা হচ্ছে শিশু ডায়রিয়াতে এই বাচ্চাদের পেটের মধ্যে ভাটভুট ভাটভুট শব্দ হয়, গড়মড় গড়মড় আওয়াজ করে, মনে হয় মেঘ ডাকতেছে, এরকম শব্দ হয় সাধারণত। এবং শিশু প্রচুর পরিমাণ পায়খানা করে, বমি হয়। এরকম ক্ষেত্রে ধন্বন্তরী মেডিসিন হচ্ছে পডোফাইলাম। মাথায় রাখবেন, পডোফাইলামের পেশেন্ট যদি হয়, আপনি ওষুধ খাওয়াচ্ছেন কিন্তু তার পরবর্তীতে বাচ্চা প্রচুর পরিমাণ পায়খানা করতেছে, কিন্তু মজার ব্যাপার হলো এরকম ক্ষেত্রে পেশেন্টটা হচ্ছে বাচ্চা দুর্বল হয়ে পড়বে না। ওর বাবা মা অস্থির হয়ে যাবে, কি ব্যাপার, বাচ্চা এত পায়খানা করছে কেন, এত পায়খানা করছে কেন। আপনাকে বোঝাতে হবে যে বাচ্চার পেটের মধ্যে যে ভাইরাস বা জীবাণু ঢুকছে, এটা বাহির হয়ে যাবে, সবকিছু বাহির হয়ে যাবে। বাচ্চাকে পথ্য দিতে হবে। আপনার মেডিসিনের পাশাপাশি বাচ্চাকে খাবার স্যালাইন খাওয়াতে বলতে হবে। যতটা সম্ভব, যত ঘন সম্ভব বাচ্চাকে খাবার স্যালাইন খাওয়াতে বলতে হবে।
এখন বাচ্চা যদি খাবার স্যালাইন যদি না খেতে পারে তাহলে কি কন্ডিশন করবেন? এরকম ক্ষেত্রে বাচ্চাটা ডিহাইড্রেশনের দিকে চলে যায় যদি স্যালাইন না খাওয়াতে পারে। এই বাচ্চাগুলো ডিহাইড্রেশনের দিকে চলে যায়। ডিহাইড্রেশনে যখন চলে যাবে তখন বাচ্চা কিন্তু ফিরানো একটু ঝামেলা হয়ে যায়। আপনি কখনোই এটা নিয়ে বসে থাকবেন না যে আমার কাছে বমি নিয়ে আসছে, ডায়রিয়া নিয়ে আসছে, পাতলা পায়খানা করতেছে, আমি নাক্সফার্ম, চায়না বা পোডোফাইলাম একটা মেডিসিন দিয়ে দিলাম, লক্ষণ অনুসারে এটা খেলেই ভালো হয়ে যাবে। কখনো এটা ধরে নিয়ে বসে থাকবেন না। এই বাচ্চাকে অবশ্যই ওরাল স্যালাইন খেতে হবে। যদি ওরাল স্যালাইন না খেতে পারে, বাচ্চা যদি বেশি দুর্বল হয়ে যায়, খুব বেশি ঝামেলা করছে, বাচ্চাটা ছেড়ে দিবেন প্রয়োজন। বাচ্চাটাকে অবশ্যই এমার্জেন্সি মেডিকেলে অ্যাডমিট করাতে বলবেন প্রয়োজনে। ফলের স্যালাইন দরকার হচ্ছে সেখানে যে পুশ করবে। আর বাসায় যদি ওরকম সিস্টেম থাকে যে কোনো স্যালাইন পুশ করার মতো, অর্থাৎ বাচ্চারা ডিহাইড্রেশনের দিকে না যায়, এরকম ক্ষেত্রে যদি এলাকার যদি কেউ যদি দেখা যাচ্ছে স্যালাইন পুশ করে দেওয়ার মতো যদি থাকে, তাহলে প্রয়োজনে বাচ্চাকে স্যালাইন পুশ করে দেবে। আর চেষ্টা করবেন সবসময় অ্যাজ এ হোমিওপ্যাথ ডাক্তার হিসেবে আপনি ওরাল অর্থাৎ মুখে আমাদের যে এসএমসির ওটস স্যালাইন আছে, এই ওটস স্যালাইনটা খেতে দিবেন। তবে আমাদের হোমিওপ্যাথ অনেক বন্ধুরা এই জায়গাতে একটু কথা আমি রিমাইন্ড দিয়ে রাখি, অনেক আমাদের হোমিওপ্যাথ বন্ধুরা এই জায়গাতে ভুল করে থাকে। কি কয়, ওই বাচ্চার মা এসে বলে যে বাবা আমার হচ্ছে বাচ্চা তো এসএমসি রোড স্যালাইন খেতে চাচ্ছে না, কেমন একটু লবণাক্ত স্বাদ, তো আমি একটু ওকে টেস্টি স্যালাইন কিনে নিয়ে যেয়ে দিই। আমাদের অনেক হোমিওপ্যাথ বন্ধুরা বলে সমস্যা নেই, দিতে পারেন। আবার বলে যে আমি একটু ফ্রুটিকা নিয়ে যেয়ে দিই, যেটা স্যালাইন এগুলো নিয়ে যেয়ে দিই। আসলে এগুলিতে কেমিক্যাল দেওয়া থাকে বেশি, ঠিক আছে? এগুলি কখনোই সাজেস্ট করবেন না। বমি বা ডায়রিয়া হোক, সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই এসএমসি রোজ স্যালাইন, ঠিক আছে? এটাই ব্যবস্থা করতে হবে। এটা মাথায় রাখবেন। এটা গুরুত্বপূর্ণ। আপনার লক্ষণ ভেদে যে মেডিসিনই কেন না আসুক, সেই মেডিসিন আপনি দিলে অবশ্যই কাজ করবে, কিন্তু আপনাকে পথ্য দিতে হবে। পথ্যটা এক্ষেত্রে অবশ্যই মাস্ট স্যালাইন। এটা শিশু হোক, বৃদ্ধ হোক আর ইয়াং, এটা মাথায় রাখবেন। ধন্যবাদ। আপনি চায়না দিয়েছেন। চায়নার লক্ষণ ছিল যে আপনার এত বেশি লক্ষণগুলো দেখে যেতে হবে না, যে বাচ্চা বমি করছে, বাচ্চা যে দুধ খেয়েছে অপ্রাচ্য হিসেবে সেই দুধটাই বাহির করে দিচ্ছে, আর কোনো লক্ষণ লাগে না। এই একটা লক্ষণে আপনি চায়না দিলে বাচ্চাটা সুস্থ হয়ে যাবে। ধন্যবাদ। আর কারো কিছু যদি সংক্ষিপ্ত পরিসরে কিছু বলার থাকে বলতে পারেন। প্রথমে বাচ্চারে নাক্স বম দিছি, বমি থামছে, পরে বমি থামার পরে চায়না খেতে বলছি। হ্যাঁ, অনেক রকম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এরকম বাচ্চাদের ক্ষেত্রে শুধু এই যে নাক্সফামে না, আমার এখানে ইপিকাকও আসতে পারে, ঠিক আছে? লক্ষণ ভেদে যেটা আসবে সেটা আপনাকে দিতে হবে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? জি স্যার, ধন্যবাদ। এখন আমি একটা কেস শেয়ার করি, এই বমির একটা কেস শেয়ার করি। হ্যাঁ, গত কয়েকদিন আগে একটা ছোট্ট বাচ্চাকে ওর মা নিয়ে আসছে। বাচ্চাটার গায়ে জ্বর আছে এবং সেই সাথে বাচ্চা বমি করতেছে, কিন্তু বাচ্চাকে নিয়ে এসছে, বাচ্চা প্রচন্ড পরিমাণ জেদ করতেছে, ওর মাকে পিটাচ্ছে, মানে অন্যরকম একটা পরিবেশ পরিস্থিতি, অস্থির। তো আমি পেশেন্টটাকে জিজ্ঞেস করলাম যে কখন থেকে এই বাচ্চার হলো হলো। পেশেন্টের মাকে যখন জিজ্ঞেস করলাম তখন বলছে বাচ্চাকে হচ্ছে দুধ খাইয়েছি, দুধ খাওয়ানোর পর থেকে এরকম কন্ডিশন হচ্ছে। ও দুধ খাইয়েছেন? গরুর দুধ খাওয়াইছেন না নিজের? নিজেরই খাওয়াইছি। তো আপনি কি করে এসে করছিলেন? তখন বলতেছিল বাচ্চা খুব কান্নাকাটি করতেছিল, বাসায় হচ্ছে আমার যে যা আছে ওর সাথে গরু খাওয়ানো নিয়ে আমাদের দ্বন্দ্ব চলছিল, তখন ঝগড়াঝাটি করছিলাম, রাগারাগি এই সেই, এর মধ্যে বাচ্চা কান্নাকাটি করছিল, সেই সময় এসে খাওয়াইছি। কারণ বাচ্চা তো করছে, বাচ্চাকে প্রথমে ধমক দিয়েছে, তারপর বলতে বাচ্চা তারপর থামছে না, তখন হচ্ছে দুধ খাওয়াইছি। খাওয়ানোর কিছুক্ষণ পর থেকে বাচ্চা বমি করতেছে, বাচ্চা দেখাচ্ছে এরকম করতেছে এবং বাচ্চার গায়ে জ্বর আছে। আমি কি মেডিসিন দিয়েছি বলতে পারবেন কেউ? কারো যদি ধারণায় থাকে বলতে পারেন। আর ইতিকাম। কি দিয়েছেন? ইপিকার। আচ্ছা, আর কেউ কিছু? আর কেমো মিলা স্যার?
আর কেউ কিছু? বলুন, আর কারো কিছু বলার আছে বলুন। আচ্ছা, আর কেউ কিছু মনে হয় বলবেন না, তাই না? মানে বলার সাহস রাখতে হবে। নরেন্দ্রনাথ একটু পড়বেন, ক্যামোমিলা পড়বেন, হ্যাঁ? সালাউদ্দিন আর্য স্যারকে ধন্যবাদ। এখানে ক্যামোমিলা আমি প্রয়োগ করছি, শুধুমাত্র ওই ক্যামোমিলা দিয়েছি এবং পেশেন্টটাকে 1 গ্রাম ওষুধ খাওয়াতে খাওয়াতে পেশেন্ট ভালো হয়ে গেছে। ঠিক আছে? নরেন্দ্রনাথ সুন্দরভাবে বলা হয়েছে, ক্যামোমিলা আপনারা একটু পড়ে দেখবেন। তো এইরকম আসলে বমি বলতে যে ইপিকাক, বমি বলতে চায়না, বমি বলতে নাকস্পম, এটা না, আপনাকে এর মধ্যে প্রবেশ করতে হবে, হোমিওপ্যাথিকে ধারণ করতে হবে। তবে হ্যাঁ, কিছু বিষয়গুলো মানে আপনি যদি মাথায় যদি রাখেন, সাধারণত হ্যাঁ এই পেশেন্টকে নাকস্পম দিলেও দেখা যাচ্ছে যে কাভার করবে, কিন্তু সময় লাগবে, কিন্তু সময় লাগবে। তো ধন্যবাদ। আর কেউ কিছু, আরো কিছু যদি ছোট জিজ্ঞাসা যদি থাকে তাহলে বলতে পারেন। স্যার আমার মনে হয় আর কেউ কিছু জিজ্ঞাসা করবে না স্যার। আ স্যার আপনাকে অনেক, অনেক ধন্যবাদ। আ আপনি মানে বারবার লক্ষ্য করছিলাম আপনাকে অনেক ক্লান্ত লাগছিল আপনার কণ্ঠস্বর। আ এত মানে ক্লান্তি বোধের পরেও আপনি আমাদের সাথে অনেকক্ষণ সময় দিলেন এবং আরো আপনি আগ্রহী সময় দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। এজন্য আপনার জন্য স্যার অনেক, অনেক দোয়া রইলো। আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। দুনিয়া ও আখিরাতে কল্যাণ কামনা করছি। সে সাথে সবার জন্যই দোয়া রইলো। দুনিয়া আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কল্যাণ দান করেন। তো স্যার এখানে শেষ করে দেই স্যার। জি স্যার। তাহলে শেষ করে দিচ্ছি স্যার। সবাই ভালো থাকবেন। সবাইকে আগামী ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে শুভরাত্রি। আসসালামু আলাইকুম। হ্যাঁ স্যার, আমার একটা ফোন আসছিল স্যার, আমি আরেকটা ফোনে কথা বলছিলাম। সরি স্যার। ধন্যবাদ। আমি আসলে ব্যস্ততার মধ্যে চেষ্টা করি আর কি সময় দেওয়ার। তো সবাই ছিলেন। আপনারাও, আমি যেমন আমার জায়গা থেকে আমি তো অনেক কিছু জানি এটা কিন্তু না। আমি আমার জায়গা থেকে সাহসিকতার জায়গা থেকেই আমি যেগুলি কেস আমি হ্যান্ডেল করি সেগুলো আপনার সাথে এক্সপেরিয়েন্স শেয়ার করি। যদি আপনাদের এরকম মূল্যবান কোনো ইয়ে যদি থাকে, যেমন হেলেন আমার বললেন যে আমি এরকম লক্ষণ পেয়েছেন, চায়না দিয়েছে, আমি কিন্তু তাকে জিজ্ঞেস করেছি কেন দিয়েছেন। উনি অনেক কথাগুলোই বলেছেন। তো অনেক কথাগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ একটাই কথা, সেটা হচ্ছে বমিতে খাদ্যের অপ্রাচ্য অংশ বেরোচ্ছিল। ঠিক আছে? এটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আর আমি তার সাথে এড করে দিলাম, যদি শরীর থেকে যদি কোনো ভাইটাল পদার্থ যদি বাইরে যদি বেরিয়ে যায়, সেই ক্ষেত্রে দুর্বলতা আসতে চায় না, অবশ্যই ভালো কাজে দেবে। ঠিক আছে? তো ভালো থাকবেন। ঠিক আছে স্যার? আল্লাহ হাফেজ। জি স্যার। স্যার আপনিও ভালো থাকবেন। সবার জন্যই অনেক, অনেক দোয়া এবং আশীর্বাদ রইলো। সবার শুভকামনা আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে শুভরাত্রি। আসসালামু আলাইকুম।